গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই কাল মাঠে নামছে ব্রাজিল। কেমন হতে পারে ম্যাচের রেজাল্ট, আর নেইমারের পাশাপাশি কারা থাকতে পারেন একাদশে? নেইমার কিন্তু শুরুর একাদশে থাকছেন না, এমনটাই আমরা খবর পাচ্ছি। এবং যেই বিষয়টা হচ্ছে যে কেন থাকছেন না সেটা হলো ইনজুরি থেকে তিনি মাত্র ফিরেছেন। তিনি 90 মিনিট খেলার মতো নিশ্চয়ই ফিট নন। আমি যতদূর বুঝতে পারছি পরিস্থিতি অনুযায়ী তাকে হয়তো সেকেন্ড হাফে কিছুটা গেম টাইম দেওয়া হবে, সেটা 20 থেকে 30 মিনিট পর্যন্ত হতে পারে, এবং তাকে নিয়ে কোনো রকম ঝুঁকি ব্রাজিল নিবে না, সেটাই কিন্তু স্বাভাবিক। আমরা একটু দেখাতে চাই ব্রাজিলের একাদশ কেমন হতে পারে, কোন একাদশ নিয়ে ব্রাজিল নামতে পারে। একটি মাত্র চেঞ্জের কথা বলছে ব্রাজিলিয়ান গণমাধ্যমগুলো, এবং অ্যানচেলোত্তিও প্রেস কনফারেন্সে বলেছেন যে তারা কোন একাদশ নিয়ে মাঠে নামবে সেইটা নিয়ে আসলে তারা মোটামুটি নিশ্চিত। তো একটাই পরিবর্তন, সেটা হলো যে রাফিনিয়ার যে ইনজুরিতে পড়েছেন তার জায়গায় খেলবেন রায়ান কিন্তু সাবস্টিটিউট হয়ে খেলেছিলেন গত ম্যাচে। মাত্র 19 বছর বয়স, বোর্নমাউথের হয়ে খেলেন ইংলিশ প্রিমিয়ার লিগে এবং বেশ ভালো পারফরমেন্স করেন, সম্ভাবনাময় এক ফুটবলার। তো তিনি থাকবেন এই ম্যাচের একাদশে। এবং ব্রাজিল 4-3-3 ফরমেশনে খেলার সম্ভাবনাই বেশি। গত ম্যাচেও তারা এই ফরমেশনে খেলেছে। মিডফিল্ডে প্রথম ম্যাচে 4-2-3-1 ফরমেশনে খেলে যে একটা গ্যাপ তৈরি হয়েছিল সেটা এই ফরমেশনের মাধ্যমে তারা পূরণ করেছিল। সেই ফরমেশনটাই আসলে স্টিক ব্রাজিলের থাকার সম্ভাবনা বেশি। এলিসন তো থাকছেন, ডান পাশে ডেনিলো, মাঝখানে মার্কিনিয়াস এবং মাগালাইশ, দুইজন সেন্টার ব্যাক, এবং ডগলাস সান্তোস থাকবেন লেফট ব্যাকের দায়িত্বে। ব্রুনো গিমারেস, ক্যাসিমিরো এবং পাকেতা তিনজন মিডফিল্ডের দায়িত্বে থাকবেন, এবং আক্রমণে ভিনিসিয়াস, ম্যাথিয়াস কুনিয়া এবং রায়ান। এটাই হচ্ছে ব্রাজিলের সম্ভাব্য একাদশ, আমরা এটাই জানতে পারছি। তবে আরেকটি বিষয় দর্শকদের জানিয়ে রাখি, ব্রাজিলের কিন্তু দুটি কার্ড আছে। ফিফার যে নতুন নিয়ম আছে, আগে একটা নর্মালি হয় পরপর 2 ম্যাচে হলুদ কার্ড দেখলে একজন ফুটবলার পরের ম্যাচে তিনি নিষিদ্ধ হন, কিন্তু এবার বিশ্বকাপে ফিফা রুল করেছে যে গ্রুপ পর্বে 2টি কার্ড দেখলে নকআউট পর্বের পরবর্তী ম্যাচ একজন ফুটবলার মিস করবে। সেক্ষেত্রে ক্যাসেমিরো এবং ডগলাস সান্তোস এই দুই ফুটবলারের কিন্তু একটি করে ইয়েলো কার্ড আছে, অর্থাৎ আজকে যদি আনফর্চুনেটলি তারা যদি আরেকটি ইয়েলো কার্ড খেয়ে যান তাহলে কিন্তু রাউন্ড অফ 32-তে অর্থাৎ দ্বিতীয় রাউন্ডে তাদের সার্ভিস পাবে না ব্রাজিল। এবং এই বিষয়টা কার্লো আনচেলোত্তি বলেছে আমরা সেটা মাথায় আছে, কিন্তু আমরা সেটা কনসিডার করব না। এই ম্যাচে ভালো পারফরমেন্স করার জন্য সম্ভাব্য যে সেরা 11 দরকার আমরা সেটি মাঠে নামাবো। তো এই ছিল আমার কাছে একাদশ নিয়ে আপডেট। হলুদ কার্ডের যে ইস্যুগুলো আছে নিশ্চয়ই এগুলো নিয়ে চিন্তা ভাবনা করে আসলে ম্যাচে নামবে সেই দুই ফুটবলার। এবার যদি একটু ব্রাজিলের বিপক্ষে স্কটল্যান্ডের একাদশ সম্পর্কে জানতে চাই, তারা তো ব্রাজিলকে রুখে দিতেই মাঠে নামবে, তাদের একাদশটা কেমন হতে পারে? স্কটল্যান্ডও কিন্তু ব্রাজিলের মতো একই ফরমেশনে খেলে, 4-3-3 ফরমেশন। গত দুটো ম্যাচ তারা একই ফরমেশনে খেলেছে। তারপরে একটু একাদশটা দেখিয়ে দিতে চাই, তাদের একাদশটা কেমন হতে পারে আমরা একটু দেখাতে চাই। 4-3-3 ফরমেশনে স্কটল্যান্ডের প্লেয়াররা কিন্তু বেশ ভালো। তারা ইউরোপিয়ান টপ টিমগুলোতে খেলে থাকেন, ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে থাকেন, ইতালিয়ান লিগে খেলে থাকেন, অনেকে আবার সৌদি প্রো লিগেও খেলে থাকেন। যেমন তাদের গোলকিপার গান, যিনি কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব নটিংহ্যাম ফরেস্টে খেলে থাকেন, তিনিও খুব ভালো গোলকিপার। 4-3-3 যে ফরমেশনটা আমি দেখাচ্ছিলাম সেখানে তো আছেই, প্যাটারসন রয়েছে, 2 ডিফেন্ডার, তাদের 5 এবং 13 নম্বর জার্সিধারী খেলোয়াড় হেনলি এবং হার্ডি, দুজনই কিন্তু ভালো ফর্মে আছেন। 2 ম্যাচেই তাদের রেটিং পয়েন্ট কিন্তু 7-এর উপরে ছিল, অর্থাৎ ব্রাজিল আসলে আক্রমণ ভাগকে তাদের পরাস্ত করতে কিন্তু কঠিন একটা পরীক্ষা দিতে হবে। অ্যান্ড্রু রবার্টসন 3 নম্বর জার্সিধারী, তিনি লেফট ব্যাকে খেলবেন, তিনি তাদের ক্যাপ্টেন। লিভারপুলে খেলে থাকেন রবার্টসন, লিভারপুলের খুব পরিচিত মুখ, দীর্ঘদিন ধরে সেই ক্লাবে খেলছেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে গত সিজন এবং যেই সিজনটা শেষ হলো তার ফর্ম কিছুটা কমে গেছে বয়সের ভারে, এবং তিনি কিন্তু লিভারপুলের পিকিং অর্ডারেও জায়গা হারিয়েছেন। তো এই বিশ্বকাপে মোটামুটি পারফরমেন্স করেছেন, নামের প্রতি এখনও সুবিচার করতে পারেননি। 4-3-3 ফরমেশনটা তো আমি দেখিয়েই দিলাম। এর পরবর্তীতে কারা টপ প্লেয়ার হতে পারেন সেটা পরবর্তীতে আমরা জানাবো সেই আলোচনার সেগমেন্টে। তো আপাতত এটাই সম্ভাব্য একাদশ, 4-3-3 ফরমেশনে স্কটল্যান্ড মাঠে নামবে।